আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে থিন ফিল্ম ইন্টারফারেন্স। এই টপিকটি এডমিশনে খুব বেশি ইম্পোর্টেন্ট এরকম বলব না। কিন্তু সচরাচর দেখা যায় কিছু অদ্ভুত টাইপের কোয়েশ্চেন বুয়েটে চলে আসে। সেটি এটি তেমনই একটা কোয়েশ্চেন। তো এটি যে বেড়ে এসেছিল সে সময় এসেছিল আসলে এটার পুরো উত্তরটা নির্ণয় করার জন্য। আমি বুঝাবো সামনে। এইটা আসলে খুবই একটু কমপ্লেক্স টপিক। তাই আমি চেষ্টা করব ২ টা সিমুলেশনের মাধ্যমে ব্যাপারটা বুঝিয়ে এবং এটার আরেকটা টাইপ আছে যেটা আমি খুঁজে পেয়েছি। আমি চেষ্টা করব সেটাও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার এবং সেই টাইপের একটা ম্যাথ করাবো এবং একটা ম্যাথ SW দেব। আশা করি সবাই গ্রুপে এটা পোস্ট করবে। ম্যাথটা খুবই জোস এবং আমি যে নিয়মে করব সেটাও উত্তরটাও সেই নিয়মে তোমরা চেষ্টা করতে থাকবে। আশা করি তোমরা পারবে। তাহলে আমি শুরু করি। ১ম এ সিমুলেশনটা দেখানো শুরু করি। এখানে দেখতে পাচ্ছি এই যে থিকনেস ডিস্ট্রিবিউশন অফ সোপি ওয়াটার ফিল্ম। যেহেতু আমরা জানি এটা আসলে একটা বাতাসে আর একটা মানে জল মানে যেখানে আসলে সোপ ওই যে যেটা সাবান পানি আছে সেটার উপর আসলে এই জিনিসটা আমরা খেয়াল করে থাকি। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা থিকনেস ডিস্ট্রিবিউশন অফ সোপি ওয়াটার ফিল্ম। এটা আমি যদি ক্রমশ বাড়াতে থাকি দেখতে পাবো পুরুত্বটা কমে যাচ্ছে। তাহলে আমি পুরুত্বটা একটু কমায় দিই। এবং ওয়েভলেংথ টা দেখা যাচ্ছে ৬০০ ন্যানোমিটার। ঠিক আছে? তাহলে আমি আরেকটু কমায় দিই। আমি ৫৬০ দিই। তাহলে এখন আমি দেখি এখানে কি দেখা যাবে। এটা হচ্ছে যে আমার একটা সোপ এবং একটা ইন্টারফারেন্স পর্দা। ঠিক আছে? তাহলে আমি এখন দেখি এখানে যখন আলো পড়ে তখন কি হবে। এই যে আমি আলোটা এখানে নির্গত করেছি। দেখা যাচ্ছে যে এটা এখানে রিফ্লেক্ট করতেছে এবং এটা ইন্টারফারেন্স প্যাটার্ন এর উদ্ভব করতেছে। যেহেতু আমার ওয়েভলেংথ টা খুবই কম। তাই দেখা যাচ্ছে এখানে ইন্টারফারেন্স যে আমি দেখতে পাচ্তেছি সেগুলো কিন্তু খুবই মানি অত বেশি স্পষ্ট না। যার কারণে আসলে ওইটা পুরোপুরি ধারণ করতে পারতেছি না। কিন্তু আমি যদি থিকনেস টা বাড়ায় দিতাম ক্রমশ থিকনেস টা বাড়াতে থাকি, তখন আমি দেখতে পাবো যে ইন্টারফারেন্স প্যাটার্ন গুলো কিন্তু একটু বেড়ে যাচ্ছে। দেখো নিচের দিকে দেখো। এই যে দেখো এই পার্টটা কিন্তু অনেক বেশি আমাদের কাছে দৃশ্যমান। এবং উপরে যেটা দেখতেছি ওটা কিন্তু আমাদের ওয়েভলেংথ টা অনেক কম ছিল। তাহলে একটা গেছে সিমুলেশন। আরেকটা সিমুলেশন দেখি। এটা একটা খুব সুন্দর সিমুলেশন। এইটা আমি আসলে দেখানোর জন্য চাচ্ছি। কারণ এটা দিয়ে আমি আমার ম্যাথমেটিক্যাল প্রমাণটা দেখাতে পারবো। তাহলে শুরু করি। আমি একটু একটা কাজ করে নিই। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন ধরনের তরঙ্গ দেওয়া আছে এবং ওইখানে কিছু লেখা আছে n1 = 1, n2 = 1.5, n3 = 1 তাহলে এটা কি? আমি তাহলে এটা বলে দিই একটু যে এটা হচ্ছে যে n1 টা হচ্ছে যে n1 মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং n2 টা হচ্ছে যে n2 মাধ্যমের প্রতিসরণাঙ্ক, n3 হচ্ছে যে n3 মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আর d হচ্ছে যে ওই পুরুত্বটা যে সাবানের ফিল্ম যেটা আছে অথবা থিন ফিল্ম যেটা বলতেছি আমরা ওই ফিল্মের পুরুত্বটা হচ্ছে যে d। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ১ম এ এখানে একটা সূত্র আসলে আমরা জানতে হবে যে যেই মাধ্যম থেকে আপতিত হচ্ছে। ধরি n3 মাধ্যমে এখানে আপতিত হচ্ছে এবং n2 টা হচ্ছে যে ফিল্মের ভিতরে আছে। এখানে একটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে যে মাধ্যমে আলো আপতিত আলোর রশ্মিটা প্রতিসরণাঙ্ক সেটা ফিল্মে অবস্থিত মাধ্যমের প্রতিসরণাঙ্ক থেকে কম হবে। তার মানে হচ্ছে যে n3 less than n2 এটা এভাবে মনে না রাখে আমরা মনে রাখবো আপতিত মাধ্যমের প্রতিসরণাঙ্ক n আপতিত
লেস দেন ফিল্মে অবস্থিত মাধ্যমের প্রতিসরাঙ্ক। আশা করি এখন বুঝতে পারছি। তাহলে এটা যখনই ফলো করবে, তখনই আমরা দেখতে পাবো একটা প্যাটার্ন লক্ষ্য করব, যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি। এখানে আমি দেখাবো আসলে মেইন মেকানিজমটা কি এবং এখান থেকে আমরা সূত্রটা ডিরাইভ করানোর চেষ্টা করব। তাহলে আমি এটা প্যাটার্নটা ঠিক করে নিই যে N3 টা হবে N2 থেকে ছোট। ঠিক আছে? আশা করি লেখাগুলো সবাই তুলে নিতে পারছো পজ করে। তাহলে আমি এখন সিমুলেশনটা দেখানোর চেষ্টা করি। এখানে হাইলাইটেড ডেল্টা এল এটা হচ্ছে আসলে পথ পার্থক্য। ঠিক আছে? এটা হচ্ছে 2D। এখানে 2D এখান থেকেই দেখো এই হলুদ অংশটা একবার প্রতিফলিত হয়ে ওখান থেকে ফেরত আসছে এবং এটা দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে গেছে। এটা ১ম এ গেছে এবং ওখানে যেই প্যাটার্নটা ও সৃষ্টি করার চেষ্টা করতেছে ওখানে লেগে তারপর আবার ফেরত চলে আসছে। তার মানে এটা হচ্ছে যে রিফ্লেক্ট করে চলে আসতেছে। কিন্তু আমরা যদি ট্রান্সমিটের ব্যাপারটা দেখি দেখব ওই পরিমাণটাই ট্রান্সমিট হয়ে গিয়ে চলে গেছে। আমরা আসলে রিফ্লেক্ট পর্যন্ত দেখি। আর ট্রান্সমিটটাই হচ্ছে আসলে আমাদের ওই যে ইন্টারফারেন্স ফিল্মটা তৈরি করে। তাহলে এটা আসলে একটু কমপ্লেক্স, তাই আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বোঝানোর। আমি শুধু দেখাবো যে কিভাবে সূত্রটা আসে। সূত্রটা একটু আমি লিখে দেওয়ার চেষ্টা করি। সূত্রটা হচ্ছে যে 2 মিউ ডি ইকুয়াল টু এম ল্যামডা। এটা হচ্ছে ডার্ক ফিল্মের জন্য। এবং আরেকটা হচ্ছে যে ম্যাক্সিমার জন্য যেটা, এটা হচ্ছে যে 2 মিউ ডি ইকুয়াল টু এম প্লাস হাফ ল্যামডা। এটা হচ্ছে যে ব্রাইট ফিল্মের জন্য। এটা আমি পরে আবার বুঝিয়ে দেবো। এটা আপাতত এখানে এটা আমি লিখে রেখেছি। এখানে মিউ যেটা সেটা হচ্ছে যে, যেই মাধ্যমটাতে আমি এখানে লিখে দিই, যেই মাধ্যমটাতে ফিল্মটা আছে। ঠিক আছে? আর এখানে যে ল্যাম্বডা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপতিত আলোক রশ্মি। এখানে আমি আরেকটু কমপ্লেক্সলি এটা আমি বোঝানোর চেষ্টা করব স্লাইডে। এখন আমরা সিমুলেশনটা দেখার জন্য আপাতত বুঝে নিই। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফেজ শিফট। আমরা জানি কোন একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে মানে আলো প্রবেশ করে তখন ওইটা তার প্রতিসরণের কারণে তার তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হয় এবং তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হলে তার দশাটাও পরিবর্তন হয়ে যায়। তার মানে দশাটা শিফট করে নেয়। যেমন ধরি আমরা জানি ডেল্টা phi equal to 2 pi by lambda delta x। এখানে এটা হচ্ছে যে পথ পার্থক্য এবং এটা হচ্ছে যে দশা পার্থক্য। আমরা জানি যদি ল্যাম্বডা পরিবর্তন হয় তাহলেও দশা পার্থক্য পরিবর্তন হবে, অথবা যদি পথ পার্থক্য সৃষ্টি হয় তাহলেও দশা পার্থক্য সৃষ্টি হবে। তাহলে এখানে যেহেতু ল্যাম্বডাটা প্রতিসরাঙ্কের কারণে মানে মাধ্যমের প্রতিসরাঙ্কের কারণে সেটা কমে যাবে। কেন? আমরা জানি যে কোন একটা মাধ্যমে ল্যাম্বডা সমানুপাতিক 1/μ। ঠিক আছে? এখান থেকে সূত্রটা আসে যে ল্যাম্বডা ইকুয়াল টু ল্যাম্বডা ল্যাম্বডা প্রাইম ইকুয়াল টু ল্যাম্বডা ডিভাইড বাই মিউ। এটা পরে আমি বোঝানোর চেষ্টা করব। আপাতত এটা জেনে রাখি যে কোন একটা মাধ্যমে যখন ওইটা যদি প্রতিসরাঙ্কটা বেশি হয় তখন ওইটা যখন প্রবেশ করে তখন তার আপতিত আলোক রশ্মিটির তরঙ্গদৈর্ঘ্যটা কমে যায়। যার কারণে এখানে দশার একটা পার্থক্য সৃষ্টি হয় এবং ফেজ শিফট হয়। যা এখানে এইটা কমলা রঙের অংশটা দিয়ে বোঝা যাচ্ছে যে ফেজ শিফট হচ্ছে। কেন? কারণ হচ্ছে N3 টা N2 থেকে ছোট। এখন যদি আমি N1 টাকেও সেরকমভাবে করি যে ফিল্মেরটা বড় রেখে আমরা যে রশ্মিটা থাকবে সেটাকে কমায় দিব। তাহলে এখানে আমি এই যে যখনই আমি দেখলাম
আমার N1 টা N2 থেকে বড়। তার মানে হচ্ছে যে, যেই ফিল্মের মধ্যে অবস্থিত ওইটা যখন মানে আপতিত আলোর রশ্মিটা যখন বড় হয়ে যায়, মানে যখন আমি আপতিত আলোর রশ্মিটাকে ফিল্মের থেকে কম ধরছি, তখন আমরা পেয়েছি যে ফার্স্ট ফিশ শেপড এবং পরবর্তীতে দেখা যাবে ফিল্মেরটা ছোট হবে এবং পরে যেটাতে যাচ্ছে। তার মানে কি? আপতিত আলোর রশ্মিটা যেখানে যাচ্ছে সেটার প্রতিসরণাঙ্ক বেশি হবে এবং যেখান থেকে যাচ্ছে সেটার প্রতিসরণাঙ্ক কম হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা আপতিত আলোর রশ্মিটা ১ম এ N3 থেকে যাচ্ছে। N3 টা কম এবং যেখানে যাচ্ছে সেটা বেশি। যেমন 1.5 টা 1 থেকে বেশি। পরবর্তীতে ফিল্ম থেকে যখন আবার বায়ুতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে বাইরেরটা বেশি হবে। কারণ আমরা যেখান থেকে যাচ্ছি সেটাটা হচ্ছে যে যেখানে যাবো সেটার থেকে ছোট হবে। তাহলে N2 টা ছোট হচ্ছে। তাহলে এখানে আমি বুঝতে পারতেছি যে এখানে ফেজ শিফট হচ্ছে। ২ বার ফেজ শিফট হচ্ছে। তার মানে ১ম বার ফেজ শিফটে একটা আমরা দেখি আবার কমাই দিই। আমরা দেখি ১ম বার শিফটে যখন ম্যাক্সিমা যেটা আমরা বলছি ব্রাইট শিফট মানে ব্রাইট ফ্রেম, সেটা যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা শিফটের কারণে চেঞ্জ হইছে। কিন্তু যখন আমি মানে N1 এর প্রতিসরাঙ্কটা বাড়াতে থাকবো, তখন দেখতে পাবো আমরা আরেকবার শিফট হবে। মানে ১ম যে দশা ছিল সেই দশাতেই ফিরে যাবে। যদি আমরা ১ম দশাটা আনি, এই যে এখন দেখি, এখন যে দশাটা আছে এখানে কিন্তু কোনো ফেজ শিফট নাই। তাহলে আমি শর্ত মতে যে আপতিত আলোর রশ্মিটা কম হবে এবং যেটাতে প্রবেশ করবে সেটা বেশি হবে। তাহলে সেটা করলে আমি দেখতে পারি এই যে 1.5 থেকে ছোট করার সাথে সাথেই এটা ফেজ শিফট করার কারণে তাদের মিনিমা ম্যাক্সিমা যেটা ব্রাইট স্পট আর ডার্ক স্পট আছে সেটা চেঞ্জ হয়ে গেছে। আবার যখন আমি দেখি যেখান থেকে যাচ্ছে মানে শিফট ওটা কিন্তু স্থিরই থাকবে যতক্ষণ পর্যন্ত সেকেন্ড শিফটটা না হয়। তখন দেখবো আমি যখন সেকেন্ড শিফটটা করব, ঠিক আগে যে শিফটটা ছিল যেমন নিচে এই সূত্রটা তোমরা খেয়াল করো যে যখন আমি এই যে এই সূত্র এইখানে দেখা যাচ্ছে যে 2D N2 ডিভাইড বাই M এটা ওই সূত্র থেকে আসছে আমি দেখাবো যে এটা কিন্তু ম্যাক্সিমার জন্য। আবার মিনিমার জন্য হয়ে যাচ্ছে যে 2D N2 ডিভাইড বাই M প্লাস হাফ। কিন্তু ঠিক যখনই আমি শর্তটা পূরণ করে ফেলবো এবং ফেজ শিফট করব, তখন দেখবা সূত্র ২ টা এক্সচেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো এক্সচেঞ্জ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে যখন ফিল্ম থেকে ও আবার বায়ুতে যাবে, ঠিক সেম সূত্রটা যদি পালন করে যে ও যেখান থেকে যাচ্ছে সেটা কম এবং যেখানে যাচ্ছে সেটা বেশি। যেমন N1 টাকে বেশি করে দিই। 1.5 থেকে বেশি হওয়ার সাথে, সাথে ফেজ শিফট করছে। শিফট এই যে 1.5 সামান্যখানি বাড়ানোর কারণে যে শিফটটা করে ফেললো, এইটার কারণে তার এ মেক্সিমাম মিনিমার ওই যে রেঞ্জ গুলা চেঞ্জ হতে থাকতেছে। তাই এখানে আমরা খুব সুন্দর একটা প্যাটার্ন লক্ষ্য করি। তাহলে আমি চলে যাই আমার স্লাইডে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে ডার্ক এবং ডার্ক, ব্রাইট এভাবে করে নিচের দিকে আমরা বেশি দেখতে পাচ্ছি যে এই প্যাটার্নটা পরিলক্ষিত হচ্ছে যে ডার্ক, ব্রাইট এরকম স্তর সৃষ্টি হচ্ছে। এখানে আমি একটা মানে ছবি দেখাচ্ছি যেখানে কিভাবে প্রতিফলন এবং প্রতিসরণের মাধ্যমে বিষয়টা ঘটে। আমি চাই না এই জিনিসটা খুব বেশি একটা ঘাটাঘাটি করার কারণ এটা একটু কমপ্লেক্স টপিক। কারণ আমাদের রে অপটিক্স এর অধ্যায়টা নেই। তাই আমি চেষ্টা করব যতদূর সম্ভব কম আলোচনা করে সূত্রটা ভালোভাবে বোঝানোর জন্য। এখানে আমরা 2L কেন লিখি সেটা আমরা অনেকে বুঝতে পারি না। তাই আমি এটা প্রমাণ করে মানে সিমুলেশন এর মাধ্যমে প্রমাণ করে দিচ্ছি যে এই যে d দূরত্বটা দেখতে পাচ্ছি, এটা যদি d দূরত্ব হয় তাহলে এটা কিন্তু ২ বার। এই যে ২ বার কাউন্ট করতে হবে। তার মানে আমার সূত্রটা দাঁড়ায় এটা যদি মিউ হয় এবং এটা তো আমরা এয়ার এর প্রতিসরাঙ্ক জানি 1, এটার প্রতিসরাঙ্ক 1, তাহলে আমরা লিখতে পারি 2 মিউ ডি ইকুয়াল টু এম ল্যামডা যখন ডার্ক শিফট মানে ব্রাইট ডার্ক ফিল্মের জন্য মানে ডার্ক সব ফিল্মের যে বিষয়টা ঘটে। ডার্কটাকে আমরা আবার লিখতে পারি মিনিমা। আবার আরেকটা সূত্র হচ্ছে যে 2 মিউ ডি ইকুয়াল টু এম প্লাস হাফ ল্যামডা। এখানে হাফটা কিভাবে আসলো এবং কেন যোগ করতেছি সেটা আসলে আমরা বুঝতে পারতাম যদি আমরা
বিষয়টাকে নিয়ে আরেকটু কমপ্লেক্সলি ক্যালকুলেশন করতাম। এখানে আসলে পুরোটা ই ইন্টারফিয়ারেন্স এর বিপরীতে এটা ঘটে যায়। এখানে যেহেতু আমরা এই জিনিসটা নিয়ে তেমন আলোচনা করব না, তাই আমি বলে দিচ্ছি যে এই সূত্রটা ব্যবহার করব যখন 2 মিউ ডি ইকুয়াল টু এম ল্যামডা ব্যবহার করব যখন আমাদেরকে বলবে ডার্ক সোফট ফিল্মটা লাগতেছে অথবা মিনিমা বের করতে হচ্ছে। এবং যদি আমাদের ম্যাক্সিমা বের করতে হয় বা ব্রাইট স্পট গুলো বের করতে হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এটা হচ্ছে যে ব্রাইট আশা করি এই ২ টো সূত্র ক্লিয়ার এবং আমি এখানে একটা জিনিস দেখাবো যে আমি এই সূত্রটার একটু ভেরিফাই করে দেখাচ্ছি যে এটা কেমনে আসলো। ঠিক আছে? আমি পরবর্তী পৃষ্ঠায় এই বিষয়টা ক্লিয়ার করি। এখানে দেখা যাচ্ছে যে আমরা ১ম এ পেলাম কি ডেল এক্স যেটা হচ্ছে যে দ আমাদের পথ পার্থক্য। এটা হচ্ছে যে 2L ঠিক আছে? তাহলে আমরা 2L ইকুয়াল টু আমরা লিখতে পারি এটাতে m ল্যামডা n। এখন n টা কি? এটা হচ্ছে যে n মাধ্যমে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি যে ল্যামডা n হবে ল্যামডা ডিভাইডেড বাই মিউ n। এটা হচ্ছে যে প্রতিসরাঙ্ক অফ মিউ। মানে হচ্ছে যে মানে সরি ভুল বলতেছি যে n মাধ্যমের প্রতিসরাঙ্ক দিয়ে ওই আপতিত আলোর রশ্মিটা ভাগ হয়ে যাবে। কারণ হচ্ছে যে, যে মাধ্যমে প্রবেশ করবে সেটার প্রতিসরাঙ্ক যদি বেশি হয় তাহলে আপতিত আলোর রশ্মি থেকে ওই যে এর মাধ্যমে আপতিত আলোর রশ্মিটা কমে যাবে। আর যদি আপতিত আলোর রশ্মিটার প্রতিসরণাঙ্কটা বেশি হয় আর যদি যে ফিল্মে প্রবেশ করে সেটার প্রতিসরণাঙ্ক কম হয় তাহলে সেখানে আপতিত আলোর রশ্মিটা বেড়ে যাবে। এখানে আসলে বিপরীত সম্পর্ক তাই এখানে বুঝতে কষ্ট হচ্ছে যে যদি মিউ n বেশি হয় তাহলে ল্যামডা n কম হবে। আর যদি মিউ n কম হয় তাহলে ল্যামডা n বেশি হবে। এটাই হচ্ছে যে মেইন ক্যারেক্টারিস্টিক। আর এটা কিভাবে আসছে সেটা আমরা বের করতে পারি। আমরা জানি যে বেগ হচ্ছে যে মাধ্যমের সাপেক্ষে পরিবর্তিত হয়। আমরা লিখতে পারি v equal to f ল্যামডা। তার মানে হচ্ছে যে v সমানুপাতিক ল্যামডা। আবার আমরা লিখতে পারি v সমানুপাতিক 1 বাই মিউ। মানে হচ্ছে যে মিউ প্রতিসরণাঙ্কের ব্যস্তানুপাতিক হচ্ছে যে বেগ। তাহলে এই ২ টো সম্পর্ক থেকে আমরা লিখতে পারি ল্যামডা সমানুপাতিক 1 বাই মিউ। তাহলে এইটা থেকেই আমরা এই জিনিসটা বের করেছি। আশা করি এতটুকু বুঝা গেছে। তাহলে আমি এখানে লিখি 2L ইকুয়াল টু m ল্যামডা n এর বদলে আমরা লিখতে পারি ল্যামডা আপতিত। এখানে n মাধ্যমে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে যে এই যে যদি এখানে প্রবেশ করে এটার ল্যামডা হবে আর এই যে মাধ্যম এখানে যে এই সোপটাতে যখন প্রবেশ করবে তখন ও হয়ে যাবে ল্যামডা n। আশা করি বুঝতে পারছি। তাহলে ল্যামডা আপতিত ডিভাইডেড বাই মিউ। তাহলে আমরা লিখতে পারি 2L মিউ ইকুয়াল টু m ল্যামডা। এখানে আসলে L টাই হচ্ছে যে ফিল্মের প্রস্থ। যেটা আমরা D দিয়ে ডিনোট করছিলাম চিত্রে। এটাকে D ও লিখতে পারি এবং মিউটা হচ্ছে যে ফিল্মের মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আশা করি এতটুকু ক্লিয়ার আছে। আর এটা কিন্তু ডার্ক স্পট এর জন্য। ঠিক একইভাবে 2 ওই যে যেটা আমরা লিখছিলাম 2 মিউ L ইকুয়াল টু m প্লাস হাফ ল্যামডার জন্য প্রমাণ করতে পারো যে এই জিনিসটা শুধু এক্সট্রা করে এখানে m এর জায়গায় এই জিনিসটা বসিয়ে দিলেই ঠিক
সেম ভাবে প্রমাণটা করা যাবে। এটা আসলে প্রমাণ না। এটা আসলে আমি বুঝাতে চেষ্টা করি যে আসলে ল্যাম্বডা n ও দিয়ে দিতে পারে। তাই আমরা ল্যাম্বডা কখন ব্যবহার করব এবং ল্যাম্বডা n কখন ব্যবহার করব সেটা বুঝতে হবে। যদি আমাদের আপতিত আলোর রশ্মি বলে তাহলে আমরা ল্যাম্বডা ব্যবহার করব। আর যদি বলে ফিল্মের ভিতরে আপতিত আলোর রশ্মি তাহলে আমরা ল্যাম্বডা n দিয়ে সূত্রটি ব্যবহার করব। তাহলে আমি বুয়েটে আসা ম্যাথটি করার চেষ্টা করি। প্রশ্নটা পড়ি। বাতাসে ভাসমান একটি সাবানের হবে। সাবানের ফিল্মের উপর লম্বভাবে ৬২৪ মিলিমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয়। ফিল্ম হয়ে প্রতিফলনের সম্পূর্ণ গঠনমূলক ব্যতিচারের জন্য ফিল্মের সর্বনিম্ন এবং দ্বিতীয় সর্বনিম্ন দূরত্ব নির্ণয় করো। বাতাসে ফিল্মে প্রতিসরণাঙ্ক 1.35। তাহলে এখানে আমাকে কি দিছে? আমি লম্বভাবে ৬২৪ মিলিমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো। তার মানে আমাকে বুঝতে হবে যে এটা ল্যামডার ভ্যালু দিয়ে দিছে ৬২৪ মিলিমিটার। এটা আসলে মিলিমিটার না, এটা আসলে ন্যানোমিটার। ন্যানোমিটার হবে। আমরা লিখতে পারি ৬২৪ ইনটু 10 ইনভার্স 9 মিটার। তাহলে আমরা পেয়ে গেছি ল্যামডার ভ্যালু এবং এখানে ফিল্মের ভ্যালু। তাহলে আমরা যেহেতু 1 নাম্বারটা করতেছি, ফিল্মের প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ ইকুয়াল টু 1.35 এবং বলা হয়েছে যে প্রতিফলনের সম্পূর্ণ গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার বলতে বোঝাচ্ছে হচ্ছে আসলে ম্যাক্সিমাটা অথবা ব্রাইট স্পট গুলা সর্বনিম্ন দূরত্ব। তাহলে আমরা ডি ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা সূত্র জানি যে ম্যাক্সিমা জন্য আমরা লিখি 2 মিউ টি ইকুয়াল টু এম প্লাস হাফ ল্যামডা। এখানে আমরা এম এর ভ্যালু 0 থেকে 1, 2, 3 করে যেকোনোটা বসাতে পারবো। এখানে আমাদেরকে বলছে সর্বনিম্ন। ঠিক আছে? তার মানে হচ্ছে যে m প্লাস হাফ ল্যামডা d এর মানটা সর্বনিম্ন করতে হবে। তাহলে আমি d টা একপাশে নিয়ে আসি। d ইকুয়াল টু m প্লাস হাফ ল্যামডা ডিভাইডেড বাই 2 মিউ। যেহেতু মিউ কনস্ট্যান্ট তাহলে 2 মিউ কনস্ট্যান্ট তাহলে এখানে এটার উপর কোনো কিছু ফ্যাক্ট করবে না। এখানে যে জিনিসটা ফ্যাক্ট করবে সেটা হচ্ছে যে m এর ভ্যালু। যদি m এর ভ্যালু বেশি হয় তাহলে d এর ভ্যালুটা বেশি হবে। তাহলে আমরা m এর সর্বনিম্ন মানের জন্য m equal to 0 হলে সর্বনিম্ন ফিল্মের পুরুত্ব ফিল্মের পুরুত্বটা আসলে ওই যে ফিল্মের মধ্যবর্তী দূরত্বটাই d এর মানটাই বোঝাচ্ছে। d মিনিমাম ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই 4 মিউ। আশা করি এটা কিভাবে আনছি বোঝা যাবে। এখানে m এর ভ্যালু 0 বসাইছি। আর হাফ ল্যামডা এই ২ টা নিচে দিয়ে গিয়ে ল্যামডা ডিভাইড বাই 4 মিউ। তাহলে এখানে মানটা বসিয়ে দিলে আমার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবে। আমি এখানে উত্তরটা বের করতে যাচ্ছি না কারণ আমার মেথডটা শেখানোর দরকার ছিল। তোমরা নিজেরা চেষ্টা করবে যে কিভাবে ভ্যালুগুলা নির্ভুলভাবে বের করার। কারণ এখানে ৬২৪ ন্যানোমিটার বলছে। সবগুলো SI এককে নিয়ে তারপর মানটা বের করবে। আমি তোমাদের জন্য ২য় পোরশনটা রেখে যাচ্ছি। তোমরা চেষ্টা করবে ২য় পোরশনটা নিজে করার। এখানে কিছু না, সেইম সূত্র, শুধু m এর ভ্যালুটা 1 বসাতে হবে। কেন? কারণ বলছে দ্বিতীয় সর্বোচ্চ। m equal to 0 হলে প্রথম সর্বনিম্ন। আর m equal to 1 হলে দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্বটা বের হয়ে যাবে। তাহলে তোমরা দ্বিতীয়টাই চেষ্টা করবে নিজে। এখানে একটা কোয়েশ্চেন আছে। এটা আমি পেয়েছি আসলে ফান্ডামেন্টাল, এটা আসলে পেয়েছি আমি এসিভি থেকে, মানে এসি ভার্মার বই থেকে। তাহলে আমি বিষয়টা ক্লিয়ার করি যে ১ম এ আমি ইংলিশটা পড়তেছি এবং ইংলিশটা বাংলা অনুবাদ আশা করি তোমরা বুঝতে পারবে। তাও আমি চেষ্টা করব কিছু জিনিস বুঝিয়ে দেওয়ার। A soap film of thickness হচ্ছে যে ওই যে পুরুত্ব 0.00
11 মিলিমিটার। appears dark এই যে এখানে বলেই দিছে appears dark তাহলে আমরা ডার্কের সূত্রটা বের করতে হবে। তার মানে হচ্ছে যে আমাদের মিনিমা যেটা স্পট ওই স্পটের জন্য সূত্রটা বের করতে হবে। When seen by the reflected light of wavelength 580 ন্যানোমিটার। তাহলে এখানে ল্যামডাটা দিয়ে দিছে যেটা হচ্ছে যে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য। What is the index of refraction? তার মানে হচ্ছে যে এখানে আসলে দিয়ে দিছে ফিল্মে আমাদেরকে বের করতে বলতেছে ফিল্মের যেই মিউটা আছে মানে প্রতিসরাঙ্কটা আছে সেটা বের করতে বলতেছে। equal to what? তাহলে এটা খুবই ইজি যে আমরা সূত্রটা বসাবো এবং মানটা বের করে নেব। তাহলে আমাদের ডার্ক অফ ফিল্ম এর জন্য আমরা যে সূত্রটা 2 মিউ ডি ইকুয়াল টু এম ল্যামডা। এখানে এম এর ভ্যালু 0 তে 1, 2, 3 যেকোনোটা বসানো যাবে। তাহলে যে এখানে বলছে যে appears dark when seen by the reflected light of wavelength তাহলে আমরা এখানে m এর ভ্যালুটা আমরা 1 ধরে নেব। যেহেতু এখানে আমরা প্রথম ক্ষেত্রের জন্য ব্যবহার করতে যাচ্ছি। তাহলে আমি এখানে m এর ভ্যালুটা 1 ধরবো। আর ল্যামডার ভ্যালু দেওয়া আছে 580 ন্যানোমিটার। সেটা ল্যামডা ইকুয়াল টু 580 ন্যানোমিটার। এটা আমরা লিখতে পারি 580 ইনটু 10 ইনভার্স 9 মিটার এবং মিউর ভ্যালুটা বের করব। ডি এর ভ্যালুটা বলছে 0.0011 মিলিমিটার। তাহলে এটাকে যদি মিটারে নিয়ে যাই 0.0011 ইনটু 10 ইনভার্স 3 মিটার। এখন আমরা মিউর ভ্যালুটা বের করব। মিউর ভ্যালুটা সরাসরি বের করে পাই আমরা। মিউর ভ্যালুটি আসে 1.2। তাহলে পরবর্তী প্রশ্নটির দিকে এগিয়ে যাই। এখানে বলা হয়েছে a glass surface is coated by an oil film of uniform thickness 1 into 10 inverse 4 centimeter. The index of refraction of the oil is 1.25 and that of the glass is 1.50. Find the wavelength of the light in the visible region 400 nanometer to 750 nanometer which are completely transmitted. এখানে বলা হয়েছে যে completely transmitted তার মানে ট্রান্সমিটেড করার পরেই কিন্তু আসলে এটা ফিল্মের মধ্যে ফিল্ম থেকেও প্রতিসরিত হইলেই ও আসলে ফিল্মের মধ্যে ইন্টারফারেন্স প্যাটার্নটা সৃষ্টি করতে পারবে। তার মানে এটা আসলে গঠনমূলক ব্যতিচারই সৃষ্টি করবে। যেটা আসলে আমরা দেখতে পারবো ম্যাক্সিমা হিসেবে বা ব্রাইট স্পট হিসেবে এই টার্ম গুলো আসলে থাকবে। তাহলে আমাদের সূত্রটা হবে হচ্ছে যে 2 মিউ ডি ইকুয়াল টু এম প্লাস হাফ ল্যামডা। তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে। এখানে কি দেওয়া আছে দেখি। আমরা জানি যে আমাদেরকে যে মাধ্যম থেকে আপতিত করবে ফিল্মের মধ্যে সেটা কম হবে এবং ফিল্মের মধ্যে সেটা বেশি হবে। তাহলে এখানে আমরা একটা ছোট্ট চিত্র এঁকে নিই। ধরি এটা গ্লাস, অয়েল, এয়ার। তাহলে দেখতে পাচ্ছি আমরা দ্য ইনডেক্স অফ অয়েল ইজ 1.25 এবং অয়েলটাই হচ্ছে যে ধরো ফিল্মটা।
তাহলে এয়ার এর প্রতিসরণাঙ্ক 1, অয়েলের প্রতিসরণাঙ্ক 1.25 এবং গ্লাসের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5। ঠিক ঐরকম যেটা আমি ওই যে সিমুলেশনটাতে দেখানোর চেষ্টা করেছি যে এখানে আসলে ২ বার ফেজ শিফট হবে। ঠিক আছে? এটা আসলে বুঝতে হবে না। কিন্তু আমি এমনি বলতেছি যে এখানে ২ বার সেম প্যাটার্নটা ঘটবে। যে ১ম ক্ষেত্রে একবার অয়েলের ক্ষেত্রে আর এয়ারের ক্ষেত্রে যেহেতু N1 ধরি এটাকে N1, N2, N3 এখানে ১ম ক্ষেত্রে দেখতেছি আমরা N2 টা মানে যেটাতে গেছে আর যেটাতেই গেছে এই সম্পর্কটা মনে রাখবো। আবার N3 গ্রেটার দেন N2 তার মানে এখানে ২ বার সেম ঘটনাটা ২ বার ঘটবে। তার মানে আগের অবস্থানে ফিরে আসার চেষ্টা করবে। তার মানে লাস্টেও গঠনমূলক ব্যতিচারী সৃষ্টি করতেছে। আশা করি বিষয়টা বুঝা আছে। এখন আমরা M এর ভ্যালুটা বের করব। যে আমরা M টা কিভাবে বের করব? কেন M টা বের করতেছি? কারণ আমাদেরকে এখানে বলা নাই যে কততম আমরা ম্যাক্সিমাটা বা ব্রাইট স্পটটা বের করতে চাচ্ছি। তাহলে আমরা M টা বের করব। কারণ এখানে বলতেছে যে ফাইন্ড দ্য ওয়েভলেংথ অফ লাইট ইন দ্য ভিজিবল রিজিয়ন। তার মানে এমন কতগুলা ওয়েভলেংথ আছে অথবা তরঙ্গদৈর্ঘ্য আছে যে ওগুলা আপতিত হলে আমরা দেখতে পাবো যে কমপ্লিটলি ট্রান্সমিট করবে। তাহলে আমি এখানে M এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। ঠিক আছে? ১ম এ ৪০০ ইয়ের জন্য। যেহেতু এখানে M এর ভ্যালুটা বের করতে হবে হচ্ছে যে সর্বোচ্চ সর্বনিম্ন থেকে। ১ম এ ৪০০ হচ্ছে যে আমার লিস্ট রেঞ্জ এবং ৭৫০ হচ্ছে যে আমার হাইয়েস্ট রেঞ্জ। তাহলে আমি ২ টা বার জন্য M এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। ১ম ক্ষেত্রে লিস্ট ওয়েভলেংথ এর জন্য 2 mu d equal to M plus half lambda 400 এটা কিন্তু ন্যানোমিটার। এটাকে মিটারে নিয়ে যেতে হবে। আমি 400 ন্যানোমিটার দিয়ে বোঝাচ্ছি যে আসলে লিস্ট ওয়েভলেংথ টা নিচ্ছি। কিন্তু এখানে আমি সবগুলো এসআই এককে ব্যবহার করব। তাহলে আমরা এখান থেকে M এর ভ্যালুটা ব্যবহার করব। বের করব। ফ্র্যাকশন এ পেলেও আমরা ওইটার কাছাকাছি ২ টা ভ্যালুটাই নেওয়ার চেষ্টা করব এবং মান বসিয়ে দেখার চেষ্টা করব যে কোনটা জন্য ওয়েভলেংথ টা এই রেঞ্জের ভিতরে। এখানে M এর ভ্যালু পাচ্ছি আমরা 5.75 তাহলে এখানে ২ টা ভ্যালু সম্ভব। একটা হচ্ছে যে ৫ আরেকটা হচ্ছে যে ৬। আমি আরেকটি পেজ নিয়ে নিই। এখন আমরা জানি ৭৫০ ন্যানোমিটারের জন্য মানে হাইয়েস্ট রেঞ্জ এর জন্য M এর ভ্যালুটা বের করি। ঠিক সেম সূত্র 2 mu d equal to M plus half lambda তাহলে আমরা পাচ্ছি M equal to এখানে সেম আগের মতো ল্যামডাটা হচ্ছে ৭৫০ মিটারেই আসতে হবে সবগুলো এসআই একক। M এর ভ্যালুটা আমি দেখি কত আসে। M এর ভ্যালুটা পাচ্ছি 2.83 তাহলে এটার জন্য আমরা 2 এবং 3 ধরে নিই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লিস্ট রেঞ্জে আমরা আগের পৃষ্ঠায় দেখি। লিস্ট রেঞ্জের জন্য 5, 6 এবং উচ্চ মানে হাইয়েস্ট রেঞ্জের জন্য আমরা পাচ্ছি 2, 3 তাহলে আমরা মোট কয়টা রেঞ্জ পাচ্ছি? 2, 3, 4, 5
6 এখানে 4 টা তো আমরা কোথাও পাইনি। কিন্তু কেন ব্যবহার করতেছি? কারণ আমরা বলতেছি এই রেঞ্জের মানে হাইয়েস্ট রেঞ্জটা এবং লোয়েস্ট রেঞ্জটার m এর ভ্যালুটার মাঝামাঝিতেই তো 4 টা অবস্থিত। তার মানে হচ্ছে যদি এই ২ টার মাঝখানে কোন একটা নিতাম তাহলে 4 টাও কিন্তু আসার কথা ছিল। কিন্তু আমরা হাইয়েস্ট রেঞ্জ আর লোয়েস্ট রেঞ্জ দিয়ে এটা বুঝতে হচ্ছে আমরা যে m এর কত রেঞ্জটা হবে। তাহলে এখানে আমি এখনো সিউর না যে সবগুলোর জন্য আমি ওয়েভলেন্থটা পাবো। তাহলে আমি সবগুলোর জন্য বসিয়ে দেখব যে এটার কয়টা ভ্যালু আমার কারেক্ট হবে। তাহলে এখানে আমি দেখতে পাবো 3, 4 এবং 5 এই ৩ টা ভ্যালুর জন্য আমরা ৩ টা ওয়েভলেংথ পাবো। 2 আর 6 এর জন্য আমরা যে ওয়েভলেংথ গুলো পাবো, আমরা ধরি λ2 আর λ6 এর জন্য রেঞ্জের বাইরে। আর 3, 4, 5 এর জন্য রেঞ্জের ভিতরে। তাহলে এখানে যে ওয়েভলেংথ গুলার হবে সেগুলো আমি লিখে দিচ্ছি। আমি ক্যালকুলেশন করে রাখছি। ৪৫৫ ন্যানোমিটার, ৫৫৬ ন্যানোমিটার আর হচ্ছে যে ৭১৪ ন্যানোমিটার। এই ভ্যালু গুলো কেমনে আনবা? ওই যে সূত্রর মধ্যে এখন আমার m এর ভ্যালু ১ম এ ৩ ধরবা, তারপর ৪ ধরবা, তারপর ৫ ধরবা। এই ধরার পরে সেম ভাবে সব তো দেওয়া আছে। মিউ হচ্ছে যে অয়েলের যেহেতু অয়েল টাইপ ফিল্ম তাহলে ওটার প্রতিসরাঙ্ক ডি তো দেওয়া ছিল। ডি কত দেওয়া ছিল? 1 × 10⁻⁴ সেন্টিমিটার। তাহলে এটা বসিয়ে ৩ টা 3, 4, 5 এর মান পাবে যে রেঞ্জের ভিতরে। আর 2 আর 6 এর জন্য দেখা যাবে যে রেঞ্জের বাইরে। তাহলে এগুলো কিন্তু গ্রহণযোগ্য না। এগুলো কিন্তু গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য হচ্ছে যে এই ভ্যালু গুলা। আশা করি এই প্রবলেমটি বুঝতে পারছো। এটাই ছিল আমার নতুন টাইপের কোয়েশ্চেনটি যে আমরা তো এতক্ষণ ব্যবহার করতেছিলাম যে ডি কত? পুরুত্ব কত অথবা মানে ইনডেক্স অফ রিফ্র্যাক্টিভ ওটা বের করতেছিলাম। মানে প্রতিসরণাঙ্কটা বের করতেছিলাম। কিন্তু এই টাইপটা একটু অন্যরকম যে এখানে আমার m এর ভ্যালু বের করে ল্যামডাটা বের করতে হচ্ছে। তাই আমি এরকম আরেকটা কোয়েশ্চেন পেয়েছি। ওটা আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে কোয়েশ্চেনটি সলভ করার। আশা করি এই কোয়েশ্চেনটি তোমরা সলভ করতে পারবে। এটা আমি গ্রুপে দিয়ে দেব। আশা করি তোমরা এই কোয়েশ্চেনটা সেম উপায়ে সলভ করবে। এখানে আমি বলে দিচ্ছি যে সূত্রটা কোনটা ব্যবহার করবে। এই দেখো এখানে বলা হয়েছে স্ট্রংলি রিফ্লেক্টেড। তার মানে হচ্ছে যে স্ট্রংলি কখন রিফ্লেক্ট করতে পারবে? যখন ও গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে। আর গঠনমূলক ব্যতিচার বা ব্রাইট স্পট এর জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে 2 মিউ ডি ইকুয়াল টু m প্লাস হাফ ল্যামডা। মানে কিছুক্ষণ আগে যেটা দিয়ে ম্যাথ করেছি সেটাই। এখানে আমরা ঠিক সেইভাবে m এর কয়েকগুলো ভ্যালু পাবো এবং ওই ভ্যালুগুলোর মধ্যে দেখবো আমরা কোনটা রেঞ্জের ভিতরে আছে। আশা করি সবাই লেকচারটি উপকৃত হয়েছো। সিমুলেশনের মাধ্যমে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। কারণ এই টপিকটার যদি আমি সলিউশনটা যদি ওই সূত্র ডেরিভেশন থেকে শুরু করি তাহলে সেটা অনেক কঠিন হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম। তাহলে আজকে এই পর্যন্ত।